প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সামনের দিনগুলো তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই করোনা মহামারী মোকাবেলা করবে। তুমি নিজে সুরক্ষিত থাকবে, তোমার পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে সুরক্ষিত রাখার সর্বাত্মক সহযোগিতা করবে। এই প্রত্যাশা রেখেই আমি মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই কোর্সের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কথা বলবো, যে টপিকের উপর ইতিমধ্যে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদেরকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টেরই একটা এক্সারসাইজ করাবো, যে এক্সারসাইজ করার জন্য প্রাথমিক যে কাজগুলো করা দরকার, অর্থাৎ এই এক্সারসাইজ করার জন্য যে সমস্ত নিয়মাবলী জানা দরকার, সেগুলো ইতিমধ্যে আমি আলোচনা করেছি। তাহলে আজকে আমার এক্সারসাইজের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রিপারেশন, এবং সেটা হলো ইনডাইরেক্ট মেথড। অর্থাৎ ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কিভাবে করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটা এক্সারসাইজ করাবো, এবং বোর্ডে তোমরা একটা এক্সারসাইজ দেখতে পাবে, যে এক্সারসাইজটা করার মধ্য দিয়ে তোমাদের কাছে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথডে কিভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয়টা আমরা আলোকপাত করব। আশা করব পুরো সময়টা ধরেই তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো আমি এখন বোর্ডে চলে যাব। বোর্ডে তোমরা একটা এক্সারসাইজ দেখতে পাচ্ছ, সেই এক্সারসাইজটা ভালোভাবে লক্ষ্য করো। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে সাইফান কোম্পানি একটা কোম্পানি, যে কোম্পানির একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে ডিসেম্বর 31, 2019। সরি, তাহলে এই কোম্পানি ব্যালেন্স শিটটা তোমরা দেখতে পাচ্ছ 2019 এবং 2018 তথ্য দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট সাইড যেগুলো দেওয়া আছে ক্যাশ 2019-এ 54,000, 2018-তে আছে 37,000। অ্যাকাউন্টস রিসিভেবল 68,000, 26,000। ইনভেন্টরিজ 54,000, 2018-তে নেই, 0। প্রিপেড এক্সপেন্সেস দেওয়া আছে তোমার 4,000, 6,000। ল্যান্ড 45,000, 70,000। বিল্ডিং 2 লাখ, 2 লাখে আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 21,000, 11,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 28,000, 10,000। এই টোটাল অ্যাসেটস হলো আমাদের 5,69,000, আর 2018 হলো 3,86,000। এখন আমরা যাব আমাদের লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার সিকিউরিটি পজিশন কী অবস্থা কম্পারেটিভ ব্যালেন্স শিটের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল আছে আমাদের 23,000, যেটা 2019 সালে, এবং 2018 সালে 40,000। অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল 10,000, 2018 সালে নেই। বন্ডস পেয়েবল 1,10,000, 2018 সালে 1,50,000। কমন স্টক টাকা 1 পার 2,20,000, 60,000। আর রিটেন আর্নিংস 2,06,000, 1,36,000। টোটালস হলো আমাদের 5,69,000 এবং 3,86,000। তাহলে এই ছিল আমাদের কম্পারেটিভ ব্যালেন্স শিটের অ্যাসেটস এবং লাইবিলিটিসের পজিশন। এখন আমরা যাব আমাদের ইনকাম স্টেটমেন্ট। দেখো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে সাইফান কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019। এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হলো রেভিনিউস 8,90,000, কস্ট অফ গুডস সোল্ড 4,65,000, অপারেটিং এক্সপেন্সেস 2,21,000, ইন্টারেস্ট এক্সপেন্সেস 12,000, লস অন সেল অফ ইকুইপমেন্ট 2,000। এই হলো আমাদের টোটাল এক্সপেন্সেস। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স হলো আমাদের 1,90,000, আর ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস আমরা যদি বাদ দিই 65,000, তাহলে আমাদের নেট ইনকাম দাঁড়ায় 1,25,000। তো আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেখলাম, ইনকাম স্টেটমেন্ট দেখছি। এখন আমরা যাব আমাদের এডিশনাল ইনফরমেশন। তোমরা একটু ভালো করে খেয়াল করবে। 1 নম্বর দেওয়া আছে অপারেটিং এক্সপেন্সেস ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 33,000 অ্যান্ড চার্জেস ফ্রম প্রিপেড এক্সপেন্স টাকা 2,000। 2 নম্বর ল্যান্ড ওয়াজ সোল্ড অ্যাট ইটস বুক ভ্যালু ফর ক্যাশ। 3 নম্বর cash dividends of 55,000 are declared and prepaid in 2019. 4. Interest expenses of taka 12,000 was paid in cash. Number 5. Equipment with a cost of takas 1,66,000 was purchased for cash.
equipment with a cost of taka 41,000 and book value of taka 36,000 was sold for 34,000 cash. Number 6, bonds of taka 10,000 were redeemed at their book value. For cash, bonds of taka 30,000 were converted into common stock. Number 7, common stock taka 1 par bracket of taka 1,30,000 was issued for cash. And number 8, accounts payable pertain to merchandise suppliers. And requirement যেটা আমাদের আছে, prepare a statement of cash flow using indirect method. এই হলো আমাদের একটা পুরো পরিপূর্ণ একটা এক্সারসাইজ, যে এক্সারসাইজের মধ্য দিয়ে আমাদের করতে হবে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এবং যেটা মিডিয়া হলো আমাদের ইনডাইরেক্ট মেথড। তো সুতরাং ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে করতে হবে, তার নিয়মাবলী কী, তার ছক কী, সমস্ত কিছু ইতিমধ্যেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবং কথা বলেছি। আশা করছি তোমরা পুরো বিষয়টাই তোমাদের মধ্যে আছে, এবং তোমরা এখন এক্সারসাইজটা যদি করানো হয় তাহলে তোমরা পুরো জিনিসটাই বুঝতে পারবে। তাহলে আমরা এখনই শুরু করবো আমাদের সেই এক্সারসাইজ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটা বোঝার জন্য চেষ্টা করবে। তাহলে আমাদের যে এক্সারসাইজটা তোমাদের এতক্ষণ আমি দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই এতক্ষণ এক্সারসাইজটা তোমরা পড়তে শুরু করেছো এবং তোমরা বোঝার চেষ্টা করছো। তাহলে আমরা এখন চলে যাব আমাদের আজকের এই এক্সারসাইজের সলিউশনে। তো আমাদের করতে হবে কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আমি ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি এবং কথা বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা আমাদের 3টা স্টেপে আমাদের করতে হবে, 3টা সেকশন: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এবং ইনডাইরেক্ট মেথডে আমাদের কিভাবে এক্সারসাইজ সমাধান করতে হবে সেই সম্পর্কে তোমাদের আমি ইতিমধ্যেই নিয়মকানুন লিখে দিয়েছি অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমাদের বের করার জন্য। কারণ আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের মূল কাজটি হলো এই ইনডাইরেক্ট মেথডে কাজটা করা। কাজে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের যে কাজটুকু আমরা ইতিমধ্যে দেখিয়েছিলাম তোমাদের, যে কোন কি জিনিসগুলো আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টস করতে হয়, যেটা নেট ইনকামের সাথে সমন্বয়ের প্রশ্ন। কারণ আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথডের মূল কাজটি হলো যে আমাদের যে সমস্ত নন ক্যাশ আইটেমগুলো আমাদের নেট ইনকামের ভিতরে আছে সেগুলিকে আমাদের কি করা, সমন্বয় করা, অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল, যেগুলো আমাদের নন ক্যাশ আইটেমগুলো আমাদের এই ক্যাশকে ইফেক্ট করেছিল। তো কাজেই আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে। সাইফান কোম্পানি। এই হলো আমাদের সব সাইফান কোম্পানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইনডাইরেক্ট মেথড। আমরা যে মেথডটা করব সেই মেথডটা অবশ্যই আমরা লিখব ইনডাইরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2019। তাহলে আমাদের ইনডাইরেক্ট মেথডের যে মূল কাজটা সেটা হলো আমাদের কি, যে নেট ইনকামটা থাকবে আমাদের ইনকাম স্টেটমেন্টে, সেই নেট ইনকামটাকে কি করা, আমাদের সমন্বয় করা, রিকনসাইল করা, সেটা আমাদের মূল কাজ। তাহলে আমাদের প্রথম যে পোর্শনটা হলো কি, অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস।
ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং, তোমরা আগেই বলেছিলাম যে আমাদের এই ক্যাশ ফ্লোসের তিনটে স্টেপ আছে বা তিনটে সেকশন আছে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো আমাদের প্রথম যে স্টেপটা সেটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এখানে আমাদের মূল যেটা নিয়ে শুরু করব ইনডাইরেক্ট মেথড, সেটা হলো নেট ইনকাম। নেট ইনকাম ফ্রম হোয়ার? নেট ইনকাম ফ্রম ইনকাম স্টেটমেন্ট, যেটা আমাদের একটা ইনকাম দেওয়া থাকবে। তাহলে আমাদের প্রথমে হলো আমাদের নেট ইনকাম। নেট ইনকাম কত আছে আমাদের? 1,25,000 টাকা। তাহলে এই নেট ইনকামটা কি আমাদের কি করতে হবে? রিকনসাইল করে অ্যাডজাস্টমেন্টস করে আমাদের ক্যাশের অবস্থান বের করতে হবে। অর্থাৎ নন ক্যাশ আইটেমগুলোকে আমরা এখানে সমন্বয় করব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আমাদের তিনটা নন ক্যাশ আইটেম ছিল। একটা হলো আমাদের নন ক্যাশ চার্জেস, তারপরে লস এন্ড গেইনস এন্ড লসেস এন্ড চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। সেই তিনটা অংশকে আমরা এখান থেকে পিক আপ করে নিয়ে আমরা এখানে কাজটা করব। তাহলে আমাদের লিখতে হবে অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল net income, adjustment reconcile net income in net income to net cash, adjustment to reconcile net to net cash provided by operating activities. তাহলে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের এই যে নেট ইনকাম যেটা আছে সেটাকে আমরা রিকনসাইল করে আমরা কি করব? ক্যাশে রূপান্তর করব। তাহলে এখানে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে তিনটা সেকশন আমাদের, একটা নন ক্যাশ চার্জেস যেগুলো ছিল, একটা ছিল লস এন্ড গেইনস এবং চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা এই এক্সারসাইজটা দেখে আমাদের বুঝতে হবে কোথায় কোথায় আমাদের চেঞ্জগুলো আসছে। তাহলে এক নম্বর হলো আমাদের নন ক্যাশ চার্জেস যেগুলো ছিল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। তাহলে কোন গুলো যোগ করতে হবে কোনগুলো বের করতে, সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। আশা করি তোমরা সেই কি বলবো নিয়মাবলী তোমাদের সামনে আছে এবং তাহলে তোমাদের মনে থাকবে সেটা। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোনটা ছিল আমাদের বলা আছে, দেখো যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইনক্লুড বা টাকা 33,000। তাহলে আমাদের 33,000 টাকা ছিল ডেপ্রিসিয়েশন। কোথায় ছিল? আমাদের এই নেট ইনকামের ভিতরে ছিল। তো সুতরাং সেটাকে আমরা এখন সমন্বয় করতে হবে। তারপর লস অন সেল অফ ইকুইপমেন্ট, লস অন সেল অফ ইকুইপমেন্ট, এটা আমাদের দেখো বলা আছে equipment with cost 1,66,000 was purchased for cash equipment with a cost of টাকা 41,000, অর্থাৎ যে ইকুইপমেন্টের মূল্য 41,000 টাকা ছিল সেটার ভোগগুলো ছিল কত? 36,000 টাকা এবং সোল করছি কত? 34,000 টাকা। অর্থাৎ 36,000 টাকার জিনিস আমি বিক্রি করছি কত? 34,000 টাকা। তাহলে আমার লস কত? 2,000 টাকা। আমার লস হলো কত? 2,000 টাকা। আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি 36,000 মাইনাস 34,000 টাকা। তারপর হলো আমাদের ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ আমাদের চেঞ্জেস ইন যেগুলো আছে, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আমাদের, দেখো তোমরা খেয়াল করো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 2018 ছিল 26,000, 2019 হলো কত? 68,000। তাহলে আমাদের ইনক্রিজ, তাহলে ইনক্রিজ কত টাকা হলো আমাদের? 42,000 টাকা, যেটা আমাদের মাইনাস হবে। এই ব্র্যাকেট দেওয়া হলো ডিডাক্ট বা মাইনাস। তারপর হলো আমাদের ইনক্রিজ ইন ইনভেন্টরিজ,
ইনভেন্টরি তোমরা দেখতে পাচ্ছ, ইনভেন্টরি ছিল আমাদের 54,000, অর্থাৎ আমাদের 2018 সালে ছিল না, তাহলে 54,000 টাকা আমাদেরকে নতুন করে ইনক্রিজ হয়েছে, সুতরাং এটা আমাদের আর না দেখালে চলো, আমরা লিখবো তো 54,000 টাকা, ইনক্রিজ ইন 54,000 টাকা। ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্সেস, ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্সেস, দেখো আমাদের ছিল 6,000 টাকা, হয়েছে কত 4,000 টাকা, তাহলে আমাদের কত 2,000 টাকা, 2,000 টাকা আমাদের প্লাস হবে। নেক্সট হলো আমাদের ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ লায়াবিলিটিতে চলে যাচ্ছে আমরা। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল দেখো ছিল আমাদের 40, হয়েছে কত 23,000 টাকা, হলো কত টাকা আমাদের 17,000 টাকা, কত মাইনাস। তারপর হলো আমাদের ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, accrued expense payable, ইনক্রিজ ইন অ্যাক্রুড পেয়েবল হলো কত, দেখো বলছে আমাদের accrued expense payable কত 10,000 টাকা, এখন কত 10,000 টাকা। এই ছিল আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর আমাদের নেট ইনকামকে নেট ক্যাশে পরিবর্তন করার যে রিকনসিলিয়েশন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টস, যেটা আমরা যেটা লিখছিলাম অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল, আমাদের সমন্বয়গুলোকে সংশোধন করা লাগছে, রিকনসাইল করা লাগছে। নেট ইনকাম টু নেট ক্যাশ, অর্থাৎ নেট ইনকাম যেটা আমাদের 1,25,000, যেটার ভিতরে আমাদের এই নন ক্যাশ চার্জেস গুলো অন্তর্ভুক্ত আছে, সেগুলোকে আমরা কি করছি সমন্বয় করে নেট ক্যাশে রূপান্তর করছি। তাহলে এটা আমরা যোগ বিয়োগ করে আমরা দেখা যাচ্ছে তাহলে কত 66,000 মাইনাস। এখন এর থেকে আমরা বিয়োগ করে যেটা পাবো সেটা হলো নেট ক্যাশ। একটা কিছু বলে রাখি তোমাদের, এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পর যদি আমাদের মাইনাস ফিগার আসে তাহলে লিখবো আমরা ইউজড, আর যদি আমাদের পজিটিভ হয় তাহলে লিখবো আমরা প্রোভাইডেড। তাহলে আমরা এখানে কি লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। কত টাকা 59,000 টাকা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ এটা যদি আমাদের নেগেটিভ ফিগার আসে তাহলে আমরা লিখতাম নেট ক্যাশ ইউজড, আর যেহেতু যদি পজিটিভ আসে তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড। আমি ক্লিয়ার? মাইনাস আসলে লিখতাম ইউজড আর পজিটিভ লিখবো প্রোভাইডেড। তাহলে এই যে আমাদের পোরশনটুকু যেটা হলো আমাদের কি অপারেটিং অ্যাক্টিভিটিস এর মূল কাজ, অর্থাৎ ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট মেথডের যে মূল কাজটা হলো এই জিনিসটারই পার্থক্য। আর ইনভেস্টিং এবং ফিনান্সিং অ্যাক্টিভিটি যেটা আছে সেটা তোমার ইনডাইরেক্ট মেথড যা হবে ডাইরেক্ট মেথডও একই ফাংশন হবে। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব সেকেন্ড স্টেপ বা সেকেন্ড সেকশন, সেটা হলো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে কোনগুলো আমরা বলছিলাম যে ফিক্সড অ্যাসেটের যদি কোনো বিক্রি হয় বা ক্রয় করা হয়, নগদের যে সমস্ত ইনফ্লো বা আউটফ্লো শুধু সেইগুলো আসবে কোনটা অ্যাজ পার ফিক্সড অ্যাসেটের বা ইনভেস্টমেন্টের সংক্রান্ত যদি কোনো লেনদেন থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ছিল আমাদের সেল অফ ল্যান্ড, সেল অফ ল্যান্ড, সেল অফ ল্যান্ড কত কি বলছিলেন দেখো, land was sold and its
book value for cash. Land was sold at its book value for cash. তা ল্যান্ডের মূল্য কি ছিল কত? 70,000। এই 70,000 থেকে এখন দাঁড়াচ্ছে কত? 45,000। তাহলে বাকিটা কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। বুঝতে পারছো? যে 70,000 টাকা ছিল এটা 2018 সালের মূল্য, এবং এটা বলছে বুকগুলোতে বিক্রি করা হয়েছে। তো বুকগুলোতে বিক্রি করার ফলে যেটা হয়েছে, এখন বর্তমান 19 সালে আমার মূল্য কত? 45,000। তাহলে বিক্রির পরিমাণটা কত? 70 মাইনাস 45 সমান 25,000 টাকা। তাহলে এটা কত? আমি একটু বোঝার জন্য লিখে দিচ্ছি, 70,000 মাইনাস 45,000 সমান সমান হলো কত? 25,000। হ্যাঁ, এটা হলো আমাদের 25,000 টাকা। নেক্সট হলো সেল অফ ইকুইপমেন্ট। সেল অফ ইকুইপমেন্ট বলে দিয়েছে আমাদের দেখা এখানে, সেটা হলো equipment with cost at the was purchased for cash, equipment with a cost of taka 41,000 and book value of taka 36,000 was sold for taka 34,000 টাকা। তাহলে এই যে 34,000 টাকা ছিল আমাদের ইকুইপমেন্ট সোল্ড, তাহলে সোল্ড হবে কত? 34,000 টাকা। আর কিছু ইকুইপমেন্ট পারচেজ আমাদের 3 নাম্বার 5 নাম্বার দেখো, ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 1,66,000 was purchased for cash। ইকুইপমেন্ট পারচেজ হলো কত? 1,66,000 টাকা মাইনাস, তাহলে বিয়োগ করে দাঁড়ালো কত আমাদের? 1,07,000 টাকা। তাহলে এটা আমাদের কি ফিগার আসলো? মাইনাস ফিগার। আমরা এটাকে কি লিখবো? নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যেহেতু নেগেটিভ ফিগার, নেট ক্যাশ used by investing activities। তাহলে বুঝতে পারছো যে আমাদের ইনভেস্টমেন্ট যে সেকশন যেটা আছে, সেই সেকশনে শুধুমাত্র আমাদের ফিক্সড অ্যাসেটের পারচেজ এবং সেল ইন ক্যাশ যেগুলো আসে, ক্যাশের ইনফ্লো যেগুলো অর্থাৎ বিক্রি, আর যেগুলো পারচেজ সেগুলো আউটফ্লো, সেগুলো আমাদের মাইনাস। সুতরাং সেগুলো দিয়েই আমরা কি করবো? ইনভেস্টিং সেক্টরটাকে আমরা সাজাবো। এখন থেকে আমরা যেটা পেলাম সেটা হলো যে আমাদের মাইনাস ফিগার আসছে, সেগুলোর জন্য হবে ইউজড, নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আশা করি তোমাদের এখানেও পরিষ্কার হচ্ছে। আমি এই জিনিসটাকে উপরে নিয়ে যাচ্ছি, তোমরা এটা নিচে কন্টিনিউ করবে। কোথায় করবে? এটা নিচে, অর্থাৎ নিচের প্রশ্নটা কি? ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আমি উপরে নিয়ে যাচ্ছি। Cash flows from financing activities. Third step, financing activities। তাহলে এখন আমাদের লং টার্ম লায়াবিলিটিস এন্ড স্টক ইকুইটির মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে লং টার্ম লায়াবিলিটি এবং স্টক হোল্ডার্স ইকুইটির মধ্যে যদি কোনো চেঞ্জ আসে বা পরিবর্তন হয়, সেগুলো কিন্তু আমাদের যদি কোনো কনভার্সন হয়, তাহলে কিন্তু সেটা আমরা এখানে আসবে না। গত ক্লাসে আমি বলেছিলাম যে কোনগুলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভিতরে আসবে না, সেগুলো আমরা কোথায় দেখাবো? সবার নিচে দেখাবো। তাহলে এখন আসবে কি কি? আমাদের লং টার্ম লায়াবিলিটিসে কোনো চেঞ্জ, ইনক্রিজ অর ডিক্রিজ, অথবা আমাদের স্টক হোল্ডার্স ইকুইটির মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, সেটাকে আমরা এখানে শো করব। তো এক নম্বর হচ্ছে আমাদের কি? রিডিমশন অফ বন্ডস। এটা আমাদের লং টার্ম একটা লায়াবিলিটি। এটা বলছে যে আমাদের বন্ডস অফ টাকা 10,000 আর রিডিমড, যেটা আমাদের কত টাকা কমে গেল? আমাদের 10,000 টাকা পরিশোধ করা লাগছে। তারপর আমাদের সেল অফ কমন স্টক। সেল অফ কমন স্টক সেটা হলো আমাদের কত? বলা আছে আমাদের এখানে
যে কমন স্টক টাকা 1 পাওয়ার অফ টাকা 1,30,000 ওয়াজ ইস্যুড ফর ক্যাশ, তাহলে আমাদের কমন স্টক কত 1,30,000 টাকা, 1,30,000 টাকা। এন্ড আমাদের ডকুমেন্ট আছে আমাদের ডিভিডেন্ড, এই যে বলছে ক্যাশ ডিভিডেন্ড টাকা 50 ওয়ার ডিক্লেয়ার্ড এন্ড পেইড, ডিভিডেন্ড পেইড 55,000। এইটা হলো আমাদের কত 65,000 টাকা। তাহলে এই 65,000 আমাদের যেহেতু পজিটিভ ফিগার, সেজন্য আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের তিনটে সেকশনে কিন্তু আমরা কি করলাম দেখালাম এখানে, অপারেটিং অ্যাক্টিভিটি যেটাকে আমরা নেট ইনকাম নেট ক্যাশে নিয়ে আসছি, আর আমাদের ইনভেস্টিং এবং ফিনান্সিং দুটোই কিন্তু ক্যাশ। সুতরাং এই তিনটা ক্যাশের মধ্যে এখন আমরা আবার কি করব যোগ করব। দ্যাট মিন্স আমাদের কি ছিল অপারেটিং অ্যাক্টিভিটি ছিল 59,000 টাকা, ইনভেস্টিং অ্যাক্টিভিটি ছিল 1,07,000 টাকা, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ছিল আমাদের 65,000 টাকা। তাহলে এই তিনটা যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হবে আমাদের নেট ইনক্রিজ ইন ক্যাশ অথবা ডিক্রিজ ইন ক্যাশ, যে কোনো হতে পারে। আমাদের যদি পজিটিভ ফিগার আসে তাহলে হবে ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি আমাদের নেগেটিভ ফিগার আসে তিনটা যোগ বিয়োগ করাতে সেটা হবে ডিক্রিজ ইন ক্যাশ। তাহলে আমরা এখন তিনটা যোগ বিয়োগ করি। তাহলে কোনটা কোনটা ছিল আমি একটু জাস্ট বোঝার জন্য লিখে 1,59,000, 1,07,000, এটা হলো 59,000 প্লাস ফিগার, আসলে 1,07,000 মাইনাস ফিগার, তাহলে একটা মাইনাস ফিগার। হ্যাঁ, এখন এই তিনটা যোগ করে যেটা হবে তোমরা কিন্তু অ্যাকর্ডিংলি লিখবে, এখানে কিন্তু তোমরা নিচে দিয়ে কন্টিনিউশন করবে। তাহলে তিনটা যোগ বিয়োগ করে যেটা হবে সেটা দেখা যাচ্ছে আমাদের 17,000 টাকা প্লাস ফিগার। তাহলে এইটা হলো আমাদের নেট ইনক্রিজ ইন ক্যাশ। কত টাকা? এই 17,000 টাকা। এর সাথে আমাদের যোগ বা বিয়োগ হবে আমাদের বিগিনিং ক্যাশ যেটা থাকবে সেটা আমাদের। তাহলে আমাদের এই বিগিনিং ক্যাশ ছিল কত টাকা? 37,000 টাকা। তাহলে আমরা লিখবো ক্যাশ এট বিগিনিং অফ পিরিয়ড, ক্যাশ এট বিগিনিং অফ পিরিয়ড কত টাকা? দেখো তোমাদের 37,000, অর্থাৎ 2018 সালের যেটা ছিল সেটা হলো 37,000 টাকা। তাহলে কি বিগিনিং ক্যাশটা সবসময় যোগ হবে। এটা যদি আমাদের মাইনাসও হতো, এটা কিন্তু যোগ ফিগার আসতো, তারপর আমাদের রেজাল্ট হতো। তো সুতরাং আমাদের কত খুলে কত 54,000 টাকা। তাহলে এই যে 54,000 টাকা এটা কি ইন্ডিং ক্যাশ, অর্থাৎ এই যে আমাদের ইন্ডিং ক্যাশ 54,000 টাকা 2019, সেটি হলো আমাদের রেজাল্ট। অর্থাৎ এই ইন্ডিং ক্যাশ যদি আমাদের মিলে যায় বুঝতে পারবো অঙ্কটা আমাদের ঠিক আছে। অর্থাৎ এই ইন্ডিং ক্যাশটা বের করার জন্যই যেটা কিভাবে আসলো সেটা তো আমরা এটা থেকে ব্যালেন্স শিট দেখে কিন্তু বুঝতে পারছি না যে আমাদের এই ইন্ডিং ক্যাশের অবস্থানটা কিভাবে ইনফ্লো আউটফ্লো হয়ে আসলো। সেটাকে বের করার জন্যই কিন্তু আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করা। তাহলে এখন আমরা এটাকে লিখবো কি ক্যাশ এট এন্ড অফ দ্য পিরিয়ড, ক্যাশ এট এন্ড অফ পিরিয়ড, ক্যাশ এট এন্ড অফ পিরিয়ড। এই হলো আমাদের রেজাল্ট। তাহলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে তিনটা সেকশন, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস, তিনটা সেকশনই কিন্তু আমরা কি করলাম সমাপ্ত করলাম, এবং এই সমাপ্তর পরেই আমাদের অঙ্কের পজিশন শেষ। তাহলে আমি আবার একটু বলি যে আমাদের ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথডটা শুধুমাত্র প্রযোজ্য হবে কিসের জন্য? ওই অপারেটিং অ্যাক্টিভিটিস করার জন্য। আর বাকি ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের যে নিয়ম কানুন বা যে সবগুলো কিন্তু একই রকম। অর্থাৎ ইনডাইরেক্ট মেথডে যা হবে ডাইরেক্ট মেথডও তাই হবে। তো সুতরাং আমরা এখন বাকি কথা যে বলছিলাম যে আমাদের নন ক্যাশ, অর্থাৎ নন ক্যাশ আমাদের যে আইটেমগুলো আছে সেগুলোকে আমরা কোথায় বলছিলাম যে আমাদের এখানে দেখাবো না, অর্থাৎ যেগুলোতে ব্যবসায়ের কোনো পরিবর্তন হয় না,
কোনো অ্যামাউন্টের পরিবর্তন হয় না, সেগুলিকে বলে আমরা নন ক্যাশ অ্যাক্টিভিটিস। তাহলে সেই রকম কিছু নন ক্যাশ অ্যাক্টিভিটিস থাকে, সেটাকে আমরা আমাদের এই অঙ্কে নিচে শো করবো। তাহলে আমরা লিখবো নন ক্যাশ ইনভেস্টিং এন্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিস, নন ক্যাশ ইনভেস্টিং and financing activities. So নন ক্যাশ অ্যাক্টিভিটি কোথায় যাবে? এটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সবার নিচে বসবে। এখন দেখো বলে আছে আমাদের কি, এই যে bonds টাকা 10,000 are redeemed at their book value for cash. Bonds of টাকা 30,000 are converted into common stock. অর্থাৎ যে আমাদের বন্ডস ছিল সেটা কমন স্টকে রূপান্তর হয়ে গেল। তো এই রূপান্তরের জন্য কিন্তু কোনো চেঞ্জ আমাদের আসবে না, ক্যাশ ইনফ্লো আউটফ্লোতে কোনো চেঞ্জ নাই। তো সুতরাং সেই জন্য এটা আমরা কোথায় দেখাবো? আমাদের ফর ডিসক্লোজার প্রিন্সিপালস এর জন্য এটাকে কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নিচে করে দেখাবো, অথবা আলাদা সামারি করে দেখাতে হবে, তবে নিচে দেখালেও আমাদের চলবে। তাহলে আমরা দেখবো এখন কি, কনভার্সন অফ বন্ডস ইনটু কমন স্টক। কত টাকা? 30,000। এই হলো আমাদের অঙ্ক বা সমাধান। তো আশা করছি তোমাদের কাছে জিনিসটা খুব একটা কঠিন মনে হয়নি। আমি আগে বলেছিলাম তোমাদের এই এক্সারসাইজ সমাধান করার জন্য যে সমস্ত নিয়মকানুনগুলো মনে রাখা দরকার, সেই নিয়মকানুনগুলি হলো যথেষ্ট। তো কাজেই ইনডাইরেক্ট মেথডে কিভাবে আমরা একটা ক্যাশ ফ্লো সাজাবো এবং কোন ফিগারগুলো আমাদের যোগ করতে হবে, কোনগুলো বিয়োগ করতে হবে, আমাদের নন ক্যাশ চার্জের মধ্যে কি কি আসবে, তারপর আমাদের গেইনস এন্ড লসের মধ্যে কি কি আসবে, এবং আমাদের যে চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্সি কি কি আসবে, সেই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের যদি সুস্পষ্ট ধারণা থাকে, অবশ্যই তোমাদের জন্য এক্সারসাইজ সমাধান করা কোনো কঠিন বিষয় হবে না। তো আশা করছি তোমরা পুরো সময়টা ধরেই আমার সাথে ছিলে এবং ওটা বোঝার চেষ্টা করেছো। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবে। তো আজকের ক্লাস আমি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি। আবারও তোমাদেরকে এই করোনা থেকে মুক্ত থাকার জন্য তোমাদের সবসময় সজাগ থাকবে, সচেতন থাকবে, এবং তুমি সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।